স্বাগত জানাচ্ছি সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন। আমরা এখানে সমসাময়িক নানান বিষয় নিয়ে মূলত দেশের রাজনীতি, অর্থনীতি বা অন্যান্য বড় ঘটনা নিয়ে আলোচনা বিশ্লেষণ শুনি এবং বিশ্বের অন্যান্য দেশ বা অঞ্চল বা যেখানে আমেরিকার সাথে সম্পর্ক আছে সেরকম বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি। আজকে আমরা আলোচনা করব যেটি চলমান ঘটনা এবং গত কয়েকদিনে এটা বেশ প্রকট হয়েছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে যে অসন্তোষ, বিভক্তি, বিরোধ, প্রতিবাদ এটা প্রতিনিয়ত বাড়ছে। কদিন আগেও বিচ্ছিন্নভাবে কেউ কেউ প্রকাশ্যে কথা বলেছেন, এখন অনেকেই প্রকাশ্যে কথা বলছেন, তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যারা আগে বলেছেন তারা আরও শক্তভাবে বলছেন, নতুন করে আরও অনেকে যুক্ত হয়েছেন। গতকাল ক্যাপিটাল হিলে ডেমোক্রেটদের যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানে কমপক্ষে বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী কমপক্ষে 20 জন এই বিষয়ে কথা বলেছেন। তাদের বেশিরভাগই চাইছেন যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াক, কারণ প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক মানসিক সক্ষমতা, বিশেষ করে এই প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার যে ভূমিকা, পারফরমেন্স ছিল বিপর্যয়কর, সেই ঘটনার পর থেকে এই দাবিটা জোরালো হচ্ছে। শুধু ডেমোক্রেটিক পার্টির ভেতরেই না, এর বাইরেও সাধারণ মানুষ, ভোটার, জনমত, এমনকি লিবারেল মিডিয়া যেগুলো ডেমোক্রেটদের পক্ষে আছে, এরকম সকল মিডিয়াতে, টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, নিউজ এজেন্সি, সবখানেই যে তথ্যগুলো আসছে, যে বিশ্লেষণগুলো আসছে, যে মতামতগুলো আসছে, এক কথায় বলতে গেলে বাইডেনের প্রেসিডেন্সি বা বাইডেনের ক্যান্ডিডেসির বিপক্ষে অনেকটা জনমত। বলা যেতে পারে বাইডেন যথেষ্ট চাপে আছেন, কিন্তু তিনি এখনও বলছেন যে তিনি প্রার্থী থাকবেন, ঈশ্বর ছাড়া, গড ছাড়া কেউ তাকে সরাতে পারবে না, এবং তিনি জিতবেন, এতটাই তিনি আশাবাদী। ডেমোক্রেটিক পার্টির যে এই অবস্থা, এই যে বিভক্তি, বিক্ষোভ, বিদ্রোহ, নানা রকমের মতামত প্রকাশ্যেই লোকজন বলছে, এটা নিয়ে রিপাবলিকানরা খুব খুশি। ডোনাল্ড ট্রাম্প তো পারলে নাচানাচি করেন এমন অবস্থা। গতকাল তিনি ফ্লোরিডার মায়ামিতে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দিয়েছেন। বাইডেনের এই অবস্থা নিয়ে তিনি কথা বলেছেন, অনেক বিদ্রূপ করেছেন। বাইডেনকে একটা বিতর্কে হারিয়ে তিনি কতটা নিচে নামিয়ে এনেছেন, সেই খুশিতে তিনি আরেকটা বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনকে গলফে আমন্ত্রণ জানাচ্ছেন, গলফ খেলার জন্য, এবং সেই খেলায় যদি বাইডেন জেতেন তাহলে তিনি $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে দেশের রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি, নভেম্বরের যে নির্বাচন, সেটা পুরো কেন্দ্রবিন্দু হয়ে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণত নেতিবাচকভাবে হলেও আলোচনা, সমালোচনা, বিতর্ক এবং খবরের শিরোনাম জুড়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেটা হয়ে গেছেন জো বাইডেন। আমরা জানি ওয়াশিংটনে নেটোর সম্মেলন চলছে 75 বছর পূর্তি উপলক্ষে, বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধানরা সেখানে আসছেন। এই অবস্থায়ও ডেমোক্রেটরা প্রকাশ্যে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কথা বলছেন। এটি নিয়েও কেউ কেউ বলছেন যে এটা ঠিক হচ্ছে না। আমি একজনের বক্তব্য বলতে পারি, তিনি হচ্ছেন সাবেক কংগ্রেস সদস্য ডোনা এডওয়ার্ডস। তিনি বলেছেন যে এটা ডেমোক্রেটিক পার্টির বা ডেমোক্রেটদের এই যে ভূমিকা, প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলা, সেটাকে খুবই দায়িত্বজ্ঞানহীন এবং স্বার্থপরতা হিসেবে তিনি উল্লেখ করেছেন। সবশেষ যারা প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের মধ্যে হলিউডের অভিনেতা এবং দীর্ঘদিনের ডেমোক্রেট এবং ডেমোক্রেটিক পার্টির পৃষ্ঠপোষক, দাতা, এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতার পক্ষে কদিন আগে তিনি সোচ্চার ছিলেন। তিনি নিউ ইয়র্ক টাইমসে একটা কলম লিখেছেন, সেখানে তিনি বাইডেনকে সরে যেতে বলেছেন এবং তিনি বলেছেন যে যদি প্রেসিডেন্ট বাইডেন সরে না যান তাহলে তিনি এটা বলেছেন যে তিনি প্রেসিডেন্ট বাইডেনকে ভালোবাসেন, তাকে খুব সমর্থন করেন, কিন্তু এখন নতুন প্রার্থী দরকার। বাইডেন সরে না দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির পরাজয় হবে, একথা তিনি বলেছেন। আরেকজনের বক্তব্য দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। ডেমোক্রেটিক সেনেটর মাইকেল বেনেট তিনি বলেছেন যে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে যদি বাইডেন প্রার্থী থাকেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধস, ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এমন কথা তিনি বলছেন। কেউ কেউ এটাও বলছেন যে প্রেসিডেন্ট বাইডেন যে থেকে যেতে চাচ্ছেন তার নানান সীমাবদ্ধতা, দুর্বলতা, জনপ্রিয়তা সব কিছু মিলিয়ে তাতে করে
তিনি একটা ফেইল্ড প্রেসিডেন্সি রেখে যাবেন। যদি বাইডেনের কারণে ডোনাল্ড ট্রাম্প জিতে যান তাহলে তিনি একটা ফেইল্ড প্রেসিডেন্সি রেখে যাবেন। তার গত 4 বছরের যে অর্জন সাফল্য এই সব কিছু আসলে ঢাকা পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্প যদি দেশের ক্ষমতা ফিরে আসেন, এবং তিনি আসলে পরে কী ধরনের বাস্তবতা তৈরি হবে, দেশের কী ধরনের বিপদ হবে সেটি নিয়ে আমরা আলোচনা দীর্ঘদিন ধরে শুনছি। আরেকজনের কথা বলে শেষ করি, সেটি হচ্ছে সাবেক স্পিকার, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি প্রেসিডেন্ট বাইডেনের খুবই ঘনিষ্ঠ, ডেমোক্রেটিক পার্টিতে খুবই প্রভাবশালী। তিনি আজকের আগ পর্যন্ত প্রকাশ্যেই বাইডেনকে সমর্থন করেছেন, তার পক্ষে কথা বলেছেন। আজকে তিনি একটু ঘুরিয়ে বলেছেন, তিনি বলেছেন যে বাইডেনকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। অনেকটা ওরকম ইঙ্গিত যে বাইডেন যাতে সঠিক সিদ্ধান্তটা নেন, যেমনটা দাবি উঠছে বা বাস্তবতা যে অবস্থা দাঁড়িয়েছে। এবং বিভিন্ন জনমত জরিপে আমরা দেখছি, বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে, সেখানে জনমত জরিপেও বাইডেন পিছিয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্পের তুলনায়। তার মানে কোনো দিকে বাইডেনের সুখবর নাই। দলের ভিতরে বাইরে ভোটার, বিভিন্ন স্টেট, ডেমোক্রেটিক স্টেট এবং ব্যাটল গ্রাউন্ড স্টেট, সব মিলিয়ে বাইডেনের এই অবস্থান আসলে কি ফলাফল নিয়ে আসবে ডেমোক্রেটিক পার্টির জন্য, দেশের জন্য, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। প্রফেসর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আরও আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্স। প্রফেসর কবির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জি, প্রফেসর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করি। বাইডেনের এই অবস্থান, ডেমোক্রেটদের যে বাস্তবতার কথা বললাম সেগুলো সবই আপনারা জানেন। তাতে করে কি আসলে নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির একটা বড় ধরনের বিপর্যয় হতে যাচ্ছে? তার মধ্য দিয়ে দেশের সামনে একটা বড় বিপদ আসতে যাচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প ফিরে আসেন, এবং যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবার ফিরে আসলে কি করবেন, যদিও অনেক কিছু এখন অস্বীকার করছেন, তারপরও তিনি যা যা করতে পারেন বলে মানুষের ধারণা, বা আগের মেয়াদে যা যা কিছু করেছেন, তাতে করে শুধুমাত্র জো বাইডেনের একটা সিদ্ধান্তের উপরে কি গোটা দেশের ভাগ্য নির্ভর করছে? দেখুন, আমি ঠিক তা মনে করছি না। আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখছি। আমি গত 1 বছর ধরে বলে আসছি যে বাইডেনের দাঁড়ানো ঠিক হবে না। কারণ আমি এই জন্য না, অনেক সময় অনেকে 85-90 ইয়ার্স ওল্ড খুব মেন্টালি অ্যাজাইল থাকেন। কেন জানি মনে হয় যে জো বাইডেন ইজ ডিক্লাইনিং তার কগনিটিভ এবিলিটি। এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু ডেমোক্রেটিক পার্টির মধ্যে অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে যে ডেমোক্রেটিক পার্টির যে পার্টি মিশনারি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, আসলে এই ডিবেটটাই করা উচিত হয়নি। কারণ রাষ্ট্র চালানো একটা ডিবেটে উইন করা এক জিনিস না, এবং হি ইজ নট কুইক ইন ফিট, এবং তার যে বার্ধক্যের ব্যাপারটাই ভালো করে উঠে এসেছে। এবং আমরা মিডিয়াতে এগুলো বেশি খাই, তাই না? তার রেকর্ড কি, সে কিভাবে রাষ্ট্র চালায়। আমি মনে করি Joe Biden is still the most successful president in the last many years. তার যে অ্যাকমপ্লিশমেন্ট, এটা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ছিলেন অনেক বেশি ভালো, অনেক কিছু তার গুণগান আছে। এখন কথা হলো যে সে কি দাঁড়াবে না সরে দাঁড়াবে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, দ্যাস্ট্রো পোলস্টাররা কথা বলছেন, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এখন জো বাইডেনের উপর নির্ভর করছে। ঠিক আছে, জো বাইডেন যদি নিজে সরে না দাঁড়ান তাহলে তাকে সরানোর আর কোনো পথ নেই। কারণ হি ইজ অলরেডি দি প্রিজাম্পটিভ ক্যান্ডিডেট, প্রাইমারিতে উইন করে এসেছেন। উনি বারবার নিজেও বলছেন যে আমি প্রাইমারি ভোটারদের সাথে বিক্রি করতে পারবো না, আমি দেশ চালাতে সক্ষম, আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবে। স্টিল আই বিলিভ হি ক্যান। যদি যে ব্যাটল গ্রাউন্ড স্টেটের কথা যেটা আপনি বললেন, এই প্রেসিডেন্ট, যে কারণে আমি ওনাকে জো বাইডেনের বিরোধিতা করি, যে তার হাত রক্তাক্ত। গাজায় যেটা হচ্ছে, উনি যদি গাজাকে টার্ন অ্যারাউন্ড করতে পারেন নেক্সট উইকের মধ্যে বা কিছুদিনের মধ্যে, তাহলে ব্যাটল গ্রাউন্ড স্টেট যিনি চিন্তা করছেন, সেখানে কিন্তু মানি ডাজ নট প্লে দ্যাট বিগ রোল, ইজ আ ভোটিং মেশিন প্লেজ দ্যাট রোল। সেখানে যে ধরনের আরব ভোটার আছে, মুসলিম ভোটার আছে, তারপরে জানজি ভোটার আছে, যারা আসলে ইনজাস্টিসকে অসমর্থন করেন, দ্যাট ইজ গুড এনাফ ফর হিম টু রিটেন দি প্রেসিডেন্সি। কিন্তু উনি যেটা করতে না পারেন তাহলে ওনার জন্য যেটা সম্ভব হবে না। দেখবেন ইলেকশন হলেও কিন্তু উনি পপুলার ভোটে জিতে যাবেন, কিন্তু ইলেকটরাল ভোটের যে ক্যালকুলেশন আমেরিকাতে, উনি এটাতে হেরে যাবেন। এটা দিকে ওনার নজর দিতে হবে। আর সেকেন্ডলি যে জিনিসটা আমরা প্রায় ভুলে যাই, অল্টারনেটিভটা কে? কমলা হ্যারিস। আপনারা কি জানেন যে
রিপাবলিকান পার্টির যে পোস্টটা যদি করেন, তারা জো বাইডেনকে যতটা না হেট করে, কমলা হ্যারিসকে তার চেয়ে বেশি হেট করে। তার মানে রিপাবলিকান পার্টি মেশিনারি নড়ছে শুধুমাত্র জো বাইডেনের বিরুদ্ধে না, জো বাইডেনের কমলা হ্যারিস কম্বাইন। এখন যদি জো বাইডেন সরেও যান, এখন কে অল্টারনেট ক্যান্ডিডেট হবেন? মোস্ট লাইকলি কমলা হ্যারিস। কমলা হ্যারিস যদি না হয়, শি ইজ নট এ উইনেবল ক্যান্ডিডেট, তাহলে ব্ল্যাক ভোটাররা খেপে যাবে। তো মাল্টিপল ক্যালকুলেশন, হু ইজ দি অল্টারনেটিভ? আমাদের দেশে একটা কথা আছে না, বিয়ের বাজারে গেলে মেয়ে আছে ছেলে আছে, কিন্তু বিয়ে করতে গেলে মেয়েও না ছেলে নেই। এখন অল্টারনেটিভ কে হবে যে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবে? আমি মনে করছি যে এই মুহূর্তে মানে বুড়োর রাগ থাকুক আর যাই থাকুক, অন্যরা যে কথা বলুক না, অল্টারনেটিভ নাই বলে তারই থেকে তার উচিত এখন তার পাশে এসে মানে ডেমোক্রেটিক পার্টির মেশিনে দাঁড়ানো দরকার, এবং ডেফিনেটলি গাজা সম্পর্কে তার একটা ডেফিনেটিভ স্টেটমেন্ট এবং স্টপ দি জেনোসাইড ইন গাজা, এটা যদি না করে তাহলে হারবে ইলেকটরাল ভোটে, পৌরাল ভোটে জিতবে, কিন্তু ডাউন ব্যালেটে যারা কথা বলছে 9 জন আজকে পর্যন্ত যারা সিনেটর আছেন, একজন 9 জন কংগ্রেসম্যান, তারা তাদের ভাগ্য নিয়ে চিন্তা করছে, তাই না? কারণ উপরের দিকে যদি হেরে যায়, ডাউন ব্যালেটে এটার একটা প্রভাব পড়ে। তারা তাদের মানে তাদের দিক থেকে চিন্তা করে আরো বলছেন যে জো বাইডেনকে নেমে যাওয়া উচিত, অ্যাটলিস্ট প্রেসিডেন্সি হারাইলেও আমরা সিনেটকে ধরে রাখতে পারবো, অথবা আমরা কংগ্রেসকে উইন করতে পারবো। এখানে মাল্টিপল কারেন্ট আন্ডার কারেন্ট ইজ গোয়িং অন। এটা আরো সপ্তাহখানেক লাগবে টু সেটেল ইট ডাউন, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট জো বাইডেন ইজ গোইং টু স্টেপ ডাউন, বাট হি হ্যাজ টু চেঞ্জ হিজ পলিসি অ্যাবাউট গাজা, দ্য মিডল ইস্ট, এবং অফকোর্স ইউক্রেন এবং রাশিয়ার যে ওয়ার হচ্ছে, আপনি জানেন, আর সেখানে অলরেডি অস্ত্রশস্ত্র দেওয়া শুরু করছে। এই ন্যাটো জোট এখানে রিএস্টাবলিশ করার চেষ্টা করছে, যে ওরা মানে ইম্পেরিয়ালিজমকে ওরা ঠেকাবে, কিন্তু কি ইম্পেরিয়ালিজম? সেখানে মারছে, বোমা মারছে, ওদের অস্ত্রশস্ত্র বিক্রি করছে। ইউক্রেনের ডিফারেন্সটা হলো এখানে ন্যাটো সরাসরি যাচ্ছে না, ইউক্রেনের পিপলতে ওদের লোকজনকে মারাচ্ছে, এবং এটা মারাচ্ছে কি কারণে? রাশিয়াকে উইক করার জন্য এবং চায়নাকে ধরার জন্য। ওদের উদ্দেশ্য মহৎ না। সুতরাং আই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন অ্যাবাউট অল দিস থিংস। Of course, I'm Joe Biden ke bhalobashi. I'm a Democrat, registered Democrat, but he has to change his policy to win this election. জি, প্রফেসর শফিকুর রহমান, জো বাইডেন ভালো কাজ করেছেন, সফল হয়েছেন, তিনি ভালো মানুষ, তাকে সবাই ভালোবাসে। যারা বিরোধিতা করছে তারাও কিন্তু বাইডেনকে পছন্দ করছেন, নিজেদের ভালোবাসার কথা, তার সাফল্যের কথা বলছেন। কিন্তু তার যে বর্তমান বাস্তবতা এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী, সেই বাস্তবতায়, সেই বিবেচনায় তারা সরে যেতে বলছেন। প্রফেসর কবির হাসান বলছিলেন যে আসলে বিকল্প নেই, যদিও অনেকে অনেক কথা বলছেন বিকল্প হিসেবে। কামালা হ্যারিস থেকে শুরু করে অনেক গভর্নর, অনেক সেনেটর, অনেকের নামই আসছে, কিন্তু তারা কে সত্যিকার অর্থে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাম্পকে হারানোর উপযুক্ত কিনা, সেটা একটা বিবেচনা বিষয়। ফলে বাইডেনের বিকল্প না থাকাটা, এটা কি একটা বড় দুর্বলতা হয়ে গেল ডেমোক্রেটিক পার্টির জন্য? আমার কাছে সেটা মনে হয় না। যদি এমন কোনো সিচুয়েশন দাঁড়ায় যে বাইডেনকে চলে যেতে হবেই বা থাকতে পারছে না, তাহলে তো আমাদের কোনো অপশন নেই, তাহলে তো ডেমোক্রেটিক পার্টির কোনো অপশন নেই। তাদের তো আইদার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনতে হবে প্রেসিডেন্ট হিসেবে, অথবা আপনি যেটা বললেন যে বিভিন্ন গভর্নর, যেমন ক্যালিফোর্নিয়ার গভর্নর নেলসন এবং আইওয়ার গভর্নর প্রিটজার, এই যে কোনো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট হতে পারে, কিন্তু প্রসেসে যে প্রবলেম, কনভেনশনের ভেতরে ওটাকে অ্যাপ্রুভ করতে হবে এবং তাকে ইলেক্টেড হিসেবে ক্যান্ডিডেট হিসেবে 50টা স্টেটে তাদের নাম থাকতে হবে। এখন সমস্যা হবে বিভিন্ন রকম। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 50টা স্টেটে নাম থাকার জন্য তার যে প্রসেস, এক এক স্টেটে, কলোরাডো একরকম করে, নিউ হ্যাম্পশায়ার আরেক রকম করে, মেইন আরেক রকম করে, ক্যালিফোর্নিয়া আরেক রকম করে। কাজে বিভিন্ন স্টেটের প্রত্যেকটা প্রসেস আছে কি করে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের নাম তাদের ভোটের মানে ব্যালটে থাকতে পারবে।
এখন এই যে প্রসেস, এই প্রসেস ভেরি কমপ্লিকেটেড। তার আগে আমাদের যেটা রিপাবলিকান পার্টির যেটা এই ডেমোক্রেটিক পার্টির যেটা দরকার সেটা হলো কনভেনশন। কনভেনশনে কি হবে, কনভেনশনে কাকে তারা আনবে, ওখানে যারা ডেলিগেট রয়েছে, ডেলিগেটরা আপনারা জানেন যে কংগ্রেসম্যানরা, সেনেটররা, গভর্নররা, প্লাস অনেক নমিনেটেড ডেলিগেটস ওখানে থাকে। এই যে 3000-এর মতন প্রায় ডেলিগেটস থাকে, তারা ভোট দিয়ে ডিসাইড করবে ওই কনভেনশনে কে ক্যান্ডিডেট হবে। এখন এটা হলো প্রসেসের ব্যাপার। এবং এই ন্যাশনাল কনভেনশনে এসে বাইডেনকে চ্যালেঞ্জ করার আহ্বান কিন্তু প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন। সেটা স্বাভাবিক, সেটা ভদ্রতা, এটা সবাই মানে ডেমোক্রেটিক প্রসেসের জন্য কাজ করার জন্য বলে। কিন্তু এর চেয়েও যেটা বড় ইস্যু আমার কাছে যেটা, সেটা হলো ফান্ডিং। ইলেকশন ফান্ডিং এর জন্য ইলেকশন ডোনাররা কোথায় আছে, কি অবস্থায় আছে, কি হবে, উনি যদি না থাকেন এবং কমলা হ্যারিস যদি না থাকেন, তাহলে তারা যে টাকা রেইজ করেছে সেই টাকাটা অন্য কোনো ক্যান্ডিডেট ব্যবহার করতে পারবেন না। তাকে এই যে আমরা অন্য ডেমোক্রেটিক ক্যান্ডিডেটের কথা আপনি একটু আগে মেনশন করেছেন, আমি করলাম, ক্যালিফোর্নিয়ার গভর্নর বা অন্য জায়গার গভর্নর বা যে কেউ, তারা নতুনভাবে ফান্ডিং তৈরি করে মানে ডোনারদের কাছ থেকে টাকা এনে করতে হবে। এখন বেশ কয়েকজন ডোনার তো ঘোষণা দিয়ে ফেলেছেন যে তারা সমর্থন করবেন না, মানে আর অর্থায়ন করবেন না। রাইট। এখন সেই অবস্থায় যে ফান্ডিং এর অবস্থা রয়েছে, ডোনার আপনারা জানেন 1 বিলিয়ন, মিনিমাম অ্যাবাউট $1 বিলিয়ন দরকার একটা সাধারণ ইলেকশনে। এখনকার যে মার্কেট, যে অবস্থা, এখানে ইলিনয়ের যে গভর্নর প্রিটজার আছেন, উনি হায়াত রিজেন্সির মালিক। এই হায়াত রিজেন্সির যে হোটেল আছে বিরাট, তো উনি 5-6-10 বিলিয়নের মতো মানে ওন করেন। উনি হয়তো যদি ক্যান্ডিডেট হন, হয়তো উনি নিজে টাকা দিয়ে 1 বিলিয়ন 2 বিলিয়ন দিয়ে কোনো রকম ভাবে হয়তো এই সিচুয়েশন সেভ করতে পারেন বা চেষ্টা করতে পারেন। কিন্তু এগুলো হচ্ছে প্রসেস এবং ইসের ব্যাপার। কিন্তু আসল যে প্রবলেম সেটা হচ্ছে যে বাইডেন 6 মাস 1 বছর আগেও অন্যরকম ভালো মোটামুটি অনেক রকম কনফিডেন্টলি অনেক কিছু করার চেষ্টা করেছেন এবং সুস্থ ছিলেন। কিন্তু বয়স যত বাড়ে, এই 81, 82, 85, আমার বাবাকে দেখেছি, আমার ভাইকে দেখেছি, মানে এগুলো ন্যাচারালি এই অবস্থা হওয়ার কথা। হ্যাঁ, ডেটোরিয়েশনটা খুব ফাস্ট হয়। এখন আমাদের নিজেদেরও তো কাজেই এই যে ডেটোরিয়েশনটা হবে, এবং একটা হলো যে ইলেকশনের প্রেশার, ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশার, ইন্টারনাল পলিটিক্সের প্রেশার, ডেমোক্রেটিক পার্টির ভেতরে যে ডিভিশন হয়ে গেছে, এখন সব চাপে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন এরকম আশঙ্কা করছেন। আমি ভাবছি যে ওনাকে ডেমোক্রেটিক পার্টির লিডাররাই প্রেশার করবেন যে এখন ইজ নট গুড টাইম। এতে আমাদের ডেমোক্রেটিক পার্টির ক্ষতি হবে, আমাদের সমস্ত ডেমোক্রেসির ক্ষতি হবে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষতি হবে, এবং আমাদের অনেক ভোটার অন্য জায়গায় চলে যাবে। কিন্তু শীর্ষ ডেমোক্রেটরা তাকে বোঝাতে পারছেন না কেন? শীর্ষ ডেমোক্রেটরা পাবলিকলি অনেক কথা বলছেন, আহ্বান জানাচ্ছেন, কিন্তু তাকে বোঝাচ্ছেন না কেন? তার উপদেষ্টাও তাকে বোঝাচ্ছেন না কেন? প্রফেসর কবির হাসান, আপনি কিছু একটা যোগ করতে চেয়েছেন? আমি বলতে যাচ্ছি যে মানে যে টেকনিক্যাল সাইডটা যেটা বলেছেন, আর একটু ক্লারিফিকেশন দরকার। এখন কিন্তু যে জো বাইডেন হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেলিগেটস। যদি উনি কনভেনশনে যান, হি ইজ অটোমেটিক্যালি দি ডেমোক্রেটিক নমিনি। Unless he gives up that I do not want to run, then এই ডেলিগেট গুলো মানে রিলিজ হয়ে যাবে। তখন কনভেনশনে ধরেন 10 জন দাঁড়ালো, যে হাইয়েস্ট ভোট পাবে তার সে নমিনি হবে। এখন কথা হলো যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে 4 মাস বাকি, এখন আপনি কাকে পিক করবেন? আমি আপনাকে বলছি, কমলা হ্যারিসের মানে ইলেক্টেবিলিটি নাই ডোনাল্ড ট্রাম্পের এগেইনস্টে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প তাকে অ্যাটাক করা শুরু করেছে। এখন বব নিউসমের কথা বলছেন ক্যালিফোর্নিয়া, হি ইজ নট ইন্টারেস্টেড। প্রিটজারের কথা বলছেন, ঠিক আছে ফাইন,
ওর টাকা পয়সা হবে না, মানে কবির হাসান যাদের নাম বলা হচ্ছে তারা নিজেরা কিন্তু কখনোই বলছেন না এখন পর্যন্ত যে তারা ইলেক্টেবল না। আমার মতে তারা ইলেক্টেবল, তাদের পয়সা আছে ঠিকই, বরং অস্বীকার করছেন। নিউসমের কথা অনেকবারই এসছে এবং যতবারই তাকে জিজ্ঞেস করা হচ্ছে ততবারই তিনি অস্বীকার করে বাইডেনের পক্ষে বক্তব্য দিয়েছেন। এবং মিশেল ওবামার কথা বলা হচ্ছে, মিশেল ওবামা 50%, কারণ মিশেল ওবামার এই 50% রেকর্ড, কারণ সে পলিটিক্সে ইনভলভ না। পলিটিক্সে যেদিন আনবেন তার ওই পোল নাম্বার এতটুকু থাকবে না। এখন কথা হলো যে আমরা একটা ক্যাচ 22 সিচুয়েশনে পৌঁছে গেছি। আমরা বাইডেনকে ছাড়তে পারছি না এবং বাইডেনকে জেতার জন্য যেগুলো করা দরকার আমি মনে করি এজ এ ডেমোক্রেট, তার পিছনে র্যালি করা দরকার। উনি যেটা বলছেন ঠিক আছে, মেন্টাল কগনিটিভ, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট অনেকে আছে না যে ডিবেটে, যেমন আমিও মাইসেলফ মানুষের সামনে আমি কথা বলতে পারেন ভালো করে, কিন্তু ক্লাসরুমে ভালো করি। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। রাষ্ট্র চালানো, ডিসিশন মেকিং আর একটা ডিবেটে উইন করে লুজ করার মধ্যে সব কিছু তো সরেছে ডিবেটের পরে, তাই না? যেটা ডিবেটের পর থেকে বলা হচ্ছে যে 90 মিনিটস দিয়ে তার 3.5 বছর জাজ করা যাবে না। তার যে পাবলিক অ্যাপিয়ারেন্স, তার যে উইকনেস গুলো জনগণ দেখছে কথা বলায়, চলাফেরায়, সবকিছুতে, তার একটা প্রভাব আছে না? এখানে আস্থার ঘাটতি তৈরি হচ্ছে না? না, কিন্তু এখানে সে তো তার তো আপনি জানতেন ন্যাচারাল তোতলামি আছে, তার না কথা বলতে তার এমনি হয়, তার বয়সের একটা ব্যাপার আছে, টায়ার্ড, এবং 90 মিনিটস এর মধ্যে। আর ডোনাল্ড ট্রাম্পের আপনি যদি দেখেন নিরপেক্ষভাবে, ডোনাল্ড ট্রাম্প ইজ এন ইমোরাল ম্যান। একটা প্রশ্ন উত্তর দেয়নি, যতটা প্রশ্ন উত্তর ততটা মিথ্যাটা বলেছে, কিন্তু তার বেস নাচ্ছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, গত এপিসোডে আমি বলেছিলাম যে ইনকামবেন্সি এবং সাপোর্ট, তার কিন্তু এই যে ইমেজ, যে প্রেসিডেন্সিয়াল ইমেজ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাই, যে ওভারঅল যেটা ইভেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ছিল। কিন্তু হ্যাঁ, জো বাইডেনের সেটা পারেনি মানে ডিবেটে, কিন্তু তার মানে এইটার একটা মানে এটা একটা কি কন্ডিশন, মানে তার ইলেক্টেবল হওয়ার জন্য একটা ডিবেট? আই ডোন্ট থিংক সো। আমি এটা দিয়ে তাকে খুব, আপনি কাজের মূল্যায়ন এবং জনসম্মুখে তার উপস্থিতি, এই দুইটার মধ্যে কাজকে গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই। কিন্তু প্রথমবার যারা প্রার্থী হন, নিশ্চয়ই আপনার মনে আছে বারাক ওবামা যখন প্রথমবার প্রার্থী হন, এর আগে তো তিনি কাজ করেন নাই, তার কোনো কাজের সুফল ছিল না। কথা দিয়ে, তার পারফরমেন্স দিয়ে, পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়ে, তার স্মার্টনেস দিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন। ফলে পাবলিক অ্যাপিয়ারেন্স এবং পারফরমেন্সটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ না নির্বাচনের ক্ষেত্রে? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা ফান্ডিং এর কথা বলছি। এই ডিবেটের পরও $38 মিলিয়ন উঠেছে জো বাইডেনের পক্ষে। তোমরা 30 মিলিয়ন যারা স্মল ডোনার, অনলি 8 মিলিয়ন বিগ ডোনার। আমি বারবার বলছি মানি ম্যাটার্স, কিন্তু যেগুলো আছে ব্লু স্টেট, ডেমোক্রেটিক স্টেট, আপনি ওখানে মানি কম আর বেশি কিছুই হবে না, কিন্তু ব্যাটল গ্রাউন্ড স্টেটে মানি ডাজ নট ম্যাটার দিস টাইম। ইট ম্যাটার্স দ্য ভোট ব্যাংক। নিশ্চয়ই প্রফেসর শুক্রবার, ব্যাটল গ্রাউন্ড স্টেটে আমরা দেখছি বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে আছেন। তো এটা খুব ঝুঁকিপূর্ণ না? বা তার কাজ, তার অবস্থান, তার ব্যক্তিত্ব, তার যা কিছু অর্জন, সেগুলোকে আমরা বড় করে দেখছি এবং বাইডেনও তাই ভাবছেন বা যারা তাকে সমর্থন করছেন। কিন্তু ভোটারদের মনে কি আছে? আমরা জরিপ যেগুলো দেখি এগুলো তো নমুনা। সামগ্রিকভাবে ভোটারদের মাথায় কি আছে, বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে কি অবস্থা হবে, এই জরিপ হয়তো তার একটা নমুনা। বাস্তবে হয়তো পুরো উল্টো। প্রেসিডেন্ট বাইডেন যা ভাবছেন হয়তো সেটাই বাস্তবতা, আমরা জানি না। সেই জায়গায় এই ডেমোক্রেটদের এই প্রকাশ্য বিরোধিতা এবং বিভক্তি, এইটা কতটা নির্বাচনে তাদের নেতিবাচক প্রভাব ফেলবে? প্রফেসর শফিকুর রহমান। এটা ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে ভোট দেবে ট্রাম্পের এগেনস্টে, কিন্তু বাইডেনকে হয়তো দেবে না ওই রকম ভাবে। আমি যেটা বলছি, মানে ভোটটা যাবে বাইডেনের জন্য, কিন্তু সেটা ট্রাম্পের এগেনস্টে, ডেমোক্রেসির পক্ষে। এখন ওটা ছাড়াও যেটা হবে, কবির হাসান একটু আগে যেটা বলেছেন, যে যদি উনি না থাকেন বা মানে শুধু কমলা হ্যারিস ক্যান্ডিডেট হন, তাহলে ডিভিশন কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভেতরে আরো অনেক হবে। ডেমোক্রেটিক পার্টির ভেতরেও একজন মহিলা এবং কালো এবং ইন্ডিয়ান, হাফ ইন্ডিয়ান অরিজিন, এখনো আমেরিকান সোসাইটি ওই পর্যায়ে যায়নি এই তিনটে কম্বিনেশনকে একসাথে করে নাম্বার 1-এ ক্যান্ডিডেটের, মানে লিডিং ক্যান্ডিডেট হিসেবে অ্যাকসেপ্ট করা। না, আপনি তো বলছেন না যে হবে না, হয়তো হতে পারে। আপনি ব্ল্যাক এবং ইন্ডিয়ান অরিজিন বলছেন, কিন্তু হিলারি ক্লিনটন তো হোয়াইট ছিলেন এবং আমেরিকান অরিজিন। তার মানে একজন নারী নেতৃত্ব মেনে নিতেই তো আমেরিকা প্রস্তুত না। হ্যাঁ, মহিলায় নেওয়া এখনো প্রস্তুত না, কিন্তু তারপরে ওর তো আরো নেগেটিভ কতগুলো ফ্যাক্টর রয়েছে। যদিও উনি
ভেরি সাকসেসফুল পারসন। উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেনেটর ছিলেন, ওনার ব্যাকগ্রাউন্ড থেকে এসে থেকে কোনো প্রবলেম নেই, ক্যাপাসিটির কোনো প্রবলেম নেই, পারসেপশনের প্রবলেম। এই পারসেপশন হলো একটা পার্সোনালিটি, এটাও, এবং ওই একই ফ্যাক্টর, পার্সোনালিটি ফ্যাক্টর বাইডেনকে এফেক্ট করছে। আমরা প্রেসিডেন্টকে ডিফাইন করি এ পার্সোনালিটি প্যাটার্ন, যেটাকে আমরা বলি। এ প্যাটার্ন হলো কনফিডেন্ট, কম্পিটিটিভ, হাই অ্যাচিভার, মানে অ্যাম্বিশিয়াস, মানে আমরা অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, এই ধরনের পার্সোনালিটি, পারফেকশনিস্ট, এবং যে আমেরিকাকে সারা পৃথিবীতে আগামী 4 বছর লিডারশিপ দিতে পারবে। এই যে ফ্যাক্টরগুলো রয়েছে, এটা কমলা হ্যারিসের ভেতরে অতখানি নেই। এখন বাইডেনকে যদি আমরা সরাই বা সরাতে হয়, তাহলে ডেমোক্রেটিক পার্টি কোনো রকমই জিততে পারবে বলে আমার মনে হয় না। কাজে বাইডেনকে রেখে ডেমোক্রেটিক পার্টির অর্গানাইজেশন, রিঅর্গানাইজেশন এবং প্ল্যানিং এবং তাদের স্ট্র্যাটেজিক মানে অ্যাক্টিভিটিস, যেমন যেগুলো সাকসেসফুল করেছে বাইডেনে গত 3.5 বছরে, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু একই ভাবে ডাক্তারদের রিপোর্ট এবং সাধারণ লোকের লিডারদের, ডেমোক্রেটিক পার্টির যে ন্যান্সি পেলোসি বা চাক শুমার এবং হাকিম জেফরি, এদের সবাইকে এগিয়ে আসতে হবে পজিটিভলি, যেটা আমরা একটা বড় রকম গ্যাপ গত 2 দিনে আমরা বিশেষ করে দেখছি। এবং প্রেসিডেন্ট বাইডেন যদি এখন প্রেসিডেন্টের সাথে, আপনি গ্যাপটা কি প্রেসিডেন্টের সাথে কংগ্রেশনাল ডেমোক্রেটসদের লিডারদের কথা বলছেন? জি জি, এই গ্যাপটাও তৈরি হচ্ছে। কিন্তু কংগ্রেশনাল ডেমোক্রেটসরা যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, 10 দিন আগেও ছিল না। জি, বৈঠক করলেন, তার আগেও তারা নানানভাবে আহ্বান জানিয়েছেন। বাইডেন তো তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তার মানে সবকিছু তিনি নিগেট করে দিয়েছেন। চিঠি দেওয়া যথেষ্ট নয়, তাদের মিটিং করতে হবে, বসতে হবে, কারণ এটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, রিলেশনশিপ, এবং তাকে প্রমাণ করতে হবে। বাইডেন তো গভর্নরদের সাথে মিটিং করেছেন, মেয়রদের সাথে মিটিং করেছেন, ওখানে গিয়ে তো সবাই তাকেই সমর্থন করে, ওখানে তো গিয়ে কেউ প্রকাশ্যে কিছু বলে না, বা ফিরে এসে বেরিয়ে এসে আমরা একচিটে সমর্থনের কথাই শুনেছি। আমাদের এখানকার কালচারে, আমেরিকান ডেমোক্রেসির কালচারে, সিটিং প্রেসিডেন্টের এগেনস্টে মুখের উপরে কেউ কোনো কথা বলে না। এটা আমাদের একটা অ্যাকসেপ্টেড কালচার, এক্সপেকটেশন। সেখানে তারা কি করে, পেছনে গ্রুপে মিটিং করে ওই ডিসিশনগুলো, যেমন আগামীকালকে বোধহয় হাকিম জেফরির সাথে আজকে মিটিং হয়েছে কংগ্রেসম্যানদের, কালকে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এবং প্রেসিডেন্টকে এই মেসেজটা উনি দেওয়ার চেষ্টা করবেন, এটা বলে আমরা শুনছি এখনো এই পর্যন্ত। এখন এটার ইমপ্যাক্ট কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, ভেরি কনফিউজিং, এবং এটা খুবই দুঃখজনক। যেমন এই জেমস কারভেল বলেছে, একটা মজার স্টেটমেন্ট দিয়েছে আজকে, যে প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট ক্লিন্টনকে এসে ডেমোক্রেটিক পার্টির লিডারদের সাথে বসে আবার নতুন ভাবে ইনিশিয়েটিভ নিয়ে ডেমোক্রেটিক পার্টিকে সেভ করার জন্য এবং ফিউচার ডেমোক্রেসিকে সেভ করার জন্য এই 3 প্রেসিডেন্ট বাইডেন, ওবামা এবং ক্লিন্টন ফিরে এসে একসাথে হয়ে একটা বড় রকম ইনিশিয়েটিভ নিলে তাহলে হয়তো ডেমোক্রেসি, তার মানে হচ্ছে বর্তমান যে লিডারশিপ ডেমোক্রেটিক পার্টি, তারা পারছে না এই কাজটা, সেজন্য সাবেক নেতাদের, সাবেক প্রেসিডেন্ট থেকে এগিয়ে আসতে হবে। এই ব্যাপারে আমি প্রফেসর কবির হাসান আপনার বক্তব্য শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আমরা এই আলোচনা চালিয়ে যাব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন। আজ আমরা কথা বলছি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে যে বিতর্ক হচ্ছে
তার নির্বাচনে থাকা না থাকা নিয়ে যেই মতামত তৈরি হচ্ছে, বিভক্তি তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভও তৈরি হচ্ছে, পরামর্শ, অনুরোধ, উপদেশ এগুলো তো আছেই। সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন প্রফেসর শফিকুর রহমান এবং প্রফেসর কবির হাসান। প্রফেসর কবির হাসান, আপনি বিরতির আগে যে বিষয়ে বলতে চাচ্ছিলেন, সম্ভবত এই যে সাবেক প্রেসিডেন্টরা এসে এই ঝগড়া বিবাদ বিভক্তি মিটিয়ে দেবে, এই ব্যাপারে আপনার মত কি? না, দেখুন, আপনারা যতটা আমি জানি বারাক ওবামা অলরেডি কিন্তু তার সমর্থন দিয়েছে জো বাইডেনের পক্ষে। বিল ক্লিন্টনের কথাটা আমি জানি না, কিন্তু ওরা সে কি তাকে সমাধান দিবে, মানে যে লোক অনলি পার্সন, তাকে এখন কথা হলো যে উনি সরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। প্রথম পয়েন্ট হলো, আমি মনে করি সরে দাঁড়ালে যে কেওস সৃষ্টি হবে, ইট উইল বি ওয়ার্স ফর দ্য ডেমোক্রেটিক পার্টি। তাহলে একটু ইন্টারাপ্ট করি। এই যে সরে দাঁড়ানোর আহ্বান যারা জানাচ্ছেন তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, হাউস এবং সেনেটের সদস্য বা দলের মানে কোনো না কোনো অবস্থানে ছিলেন বা আছেন। তারা কি এই বাস্তবতাগুলো বোঝেন না? তারা কি ডেমোক্রেটিক পার্টি ভালো চান না? তারা কি প্রেসিডেন্ট বাইডেনের শুভাকাঙ্ক্ষী না? চান, কিন্তু 9-10 জন দিয়ে তো আপনি করতে পারবেন না। আর আপনাকে দেখতে হবে তারা কোন জায়গা থেকে এসেছে। তারা সেই সমস্ত কনস্টিটিউশন যেগুলো ব্যাটল গ্রাউন্ড, তাদের খুব মানে রিস্কি সিট, তার মানে তারা নিজেদের স্বার্থে নিজেরা হেরে যাবেন, এটা বলছেন, অবস্থার প্রভাব পড়বে সে কারণে। এক্স্যাক্টলি। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আসলে জো বাইডেনের দাঁড়ানো উচিত হয়নি। এই কথাগুলো আমরা তো অনেক আগেই বলেছি। এই যে প্রথম যে 2020-তে হারালো যে মানে ডোনাল্ড ট্রাম্পকে, সে নিজেও বলেছে যে ট্রানজিশনাল প্রেসিডেন্ট, তাই না? হঠাৎ করে বলুন, হঠাৎ মাথায় কেন চেঞ্জ আসলো, তাকে কন্টিনিউ করতে হয়, তো আমরা চেঞ্জ হই। এখানে আরেকটা বক্তব্য আছে যে আপনার ডেমোক্রেটিক পার্টি যে প্রাইমারি করে নাই, ফলে বাইডেনের বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়ার সুযোগও পায় না ভোটাররা। প্রাইমারি করেনি, সেটা ঠিক না। সব জায়গায় প্রাইমারি হয়েছে। না, এই কথাটা ঠিক না। আসলে মানে এটা প্রাইমারি তার বিরুদ্ধে না, সেই যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কি কতদিন ছিল, তারপর সবাই জ্বলে গেছে। প্রত্যেকটা দেশে ল্যান্ডস্লাইড। যখন প্রেসিডেন্ট থাকে এই দেশে, অনেকবার গত 40 বছর আমি দেখেছি যারা প্রেসিডেন্ট, ইনকাম্পেন্ট প্রেসিডেন্ট বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। সেটা একই ব্যাপার আছে। জো বাইডেনের বেলা কিন্তু ডিফারেন্ট কিছু হয়নি। শুধু তার পক্ষে তার মানে ভোট ব্যাংকে সমস্ত ইলেক্টররা আছে। টেকনিক্যালি যদি ইলেক্টর রিলিজ না করেন, অনলি ওয়ে ইফ হি ডিসাইডস নট টু। আবার যে কথাটা শফিক ভাই বললেন, টাকা পয়সার ব্যাপার আছে, এই টাকা পয়সাগুলো খাওয়াবে। ইউ হ্যাভ টু ডু সর্ট অফ ট্রেড অফ। এখন অল্টারনেটিভ ক্যান্ডিডেটকে কমলা হ্যারিস যদি তারা জো বাইডেনের চেয়ে খারাপ করবে, নট অনলি দ্যাট ইজ গোইং টু এফেক্ট ডাউন ব্যালট। আমি আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ, না, নট বিকজ আমি দেশে এখনো মানুষের মেন্টালিটি, যেটা মেক্সিকোতে হয়েছে, ওরা মেক্সিকান ফিমেল প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু আমেরিকাতে সেই মেন্টালিটি এখনো ডেভেলপ করেনি, যে কারণে হিলারি ক্লিন্টন জিতেনি। আর এই মহিলার বেলায় তার রেকর্ডও ভালো না, এবং তার আরো অন্যান্য অসুবিধা আছে। এই জন্য সেটা হবে না যে 3 জন প্রেসিডেন্ট এসে ওকে কি বোঝাবে কিছু। অনলি পার্সন যদি ডিসিশন এটা হয় তুমি দাঁড়াবে না, সেটা পারে জিল বাইডেন। তার ওয়াইফ তাকে পারে বুঝাইতে যে ডোনাল্ড ট্রাম্প সেদিকে ইঙ্গিত করেছেন। গতকাল তিনি বলেছেন যে জিল বাইডেন চাচ্ছেন বলেই প্রেসিডেন্ট বাইডেন সরতে চাচ্ছেন না। হয়তোবা তাকে সাপোর্ট দিচ্ছে, অথবা তার হাজবেন্ডের বিশ্বাস করে, সে কারণে সে ইজ দ্য ক্লোজেস্ট পারসন টু মানে যে জো বাইডেন। এবং এই কথাটা আমি বারবার বলি, একটা জিনিস এটা সুন্দর করে ন্যান্সি পেলোসি বলেছেন কোন একটা ইয়াতে, যে এটাকে একটা এপিসোড না একটা কন্ডিশন। ডিবেটে উইন করাটা একটা কন্ডিশন টু উইন দি প্রেসিডেন্সি, না একটা এপিসোড, একটা খারাপ দিন, একটা ব্যাড ডে। এটা আমার আপনার সবারই হয়। আপনি অ্যাজ এ অ্যাঙ্কর হিসাবে আশরাফ ভাই, প্রত্যেকদিন আপনার ভালো হয়, ভালো যায় না। কোনদিন আজকে আমাদের ঠিকভাবে বলতে পারিনি, আমারও এক অবস্থা, আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, পারি নাই। তো এইটা তো মানুষের হতে পারে, এবং সে বৃদ্ধ হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই। হি ইজ লুজিং। কথাটা হলো, এখন ইয়ারা রিপাবলিকানরা ওটাকে ফোকাস করার চেষ্টা করছে, সে তো লুজিং। সে তো কমান্ডারের কিভাবে হবে যে 24/7 সে এজাইল থাকে না? এটা কি আমাদের ডোনাল্ড ট্রাম্প পারে? ডোনাল্ড ট্রাম্পও পারে না। এখন সেই মেসেজিংটা ওরা করার চেষ্টা করে। আপনি জানেন অলরেডি ওরা সাব ওপিনা পাঠাইছে যে তাদের কাছের লোকদের সাথে কথা বলতে চায়। আসলে প্রেসিডেন্ট ফাংশন করতে পারছে না, কিন্তু আমেরিকান কনস্টিটিউশন আছে বা একটা ক্লজ আছে যে আমেরিকান প্রেসিডেন্ট যদি অথর্ব হয়ে যায় কোন কারণে, তাহলে তাকে সরানোর দায়িত্ব থাকে কংগ্রেসের। কংগ্রেস এখন তাদের আন্ডারে, তারা পলিটিক্যাল গেম প্লে করছে আসলে। এখন আমি আবার এক কথাটা বলছি, মানে পয়সা প্লে করে রোল, বাট দি কোশ্চেন ইজ ব্যাটলগ্রাউন্ড স্টেট। এই ব্যাটলগ্রাউন্ড স্টেটকে উইন করতে হলে গাজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। দুঃখজনকভাবে বলছি, আজকে
করবে গাজার বিষয় বা ইউক্রেনের বিষয়টা কি এখন অনেকটা নিচে পড়ে গেছে না বাইডেনের এই শারীরিক মানসিক অবস্থা নিয়ে যে বিতর্ক হচ্ছে? Not really. আমি still believe in Joe Biden even is with his old age. বাট আমি মরালি এটা সাপোর্ট করতে পারছি না যে প্রেসিডেন্ট হাত রক্ত সে ইচ্ছা করলে পারে, ওয়ান কল দ্যাটস অল। আজকে উনি 500+ পাউন্ডের আরেকটা শিপমেন্ট ইসরায়েলের, তার মানে গাজার ব্যাপারে যদি উনি ইতিবাচক বা বড় ধরনের শক্ত সিদ্ধান্ত নেন, সেটা তারকে নিয়ে যে বিতর্ক এটা ওভারকাম করতে সাহায্য করবে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে, কারণ ইলেকট্রাল ভোট দরকার। আমি আবারও বলছি, জো বাইডেন যদি হেরেও যায়, হাইপোথেটিক্যাল কেস, তাও কিন্তু পপুলার ভোটে হারবে না, হারবে ইলেকট্রাল ভোটে হারবে। সেই ব্যাটল গ্রাউন্ড স্টেটকে তার নজর দিতে হবে। সেখানে মানুষের ভোট ইজ মোর ইম্পর্টেন্ট দেন পয়সা। কারোর আছে যারা ফ্যামিলি এফেক্টেড হয়েছে, কেউ মনে করেন যে একটা মানে ইয়াঙ্গার জেনারেশন যে 20% ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তারা একটা ফিলোসফিতে বিশ্বাস করে, তারা জাস্টিসে বিশ্বাস করে। এই ব্যাপারগুলো কিন্তু তার চোখে দিতে হবে, তার ক্যাম্পেইন ম্যানেজারদের বারবার এটা লুক করতে হবে। আরেকটা ব্যাপারে বলছি, ইয়ারা মনে করছে রিপাবলিকান মানে ডেমোক্রেট অনেকে মনে করছে ওরা যাবে কোথায়, মুসলমানরা যাবে কোথায়, আরবরা যাবে কোথায়, কারণ ডোনাল্ড ট্রাম্প আসলে তাদের অবস্থা আর খারাপ, তারা ইররিলেভেন্ট মনে করছে। কিন্তু মুসলিম ভোট, আরব ভোট ইজ নট ইররিলেভেন্ট ইন দিস ইলেকশন, আই ক্যান টেল ইউ, দে উইল প্লে এ সিগনিফিক্যান্ট রোল। আমরা একদম শেষের পথে, প্রফেসর শফিকুর রহমান, আপনার কাছে যেটা জানবো, প্রেসিডেন্ট বাইডেনের পার্কিনসন্স রোগ নিয়ে কিন্তু গত কয়েকদিন বেশ কয়েকজন বিশেষজ্ঞর কথা শুনেছি। একটা খবরও নিশ্চয়ই আপনি জানেন যে 8 মাসে 8 বার পার্কিনসন্স বিশেষজ্ঞ হোয়াইট হাউস ভিজিট করেছেন। যদিও হোয়াইট হাউস প্রথমে বলেছে যে না, তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, পরে আবার এক রকমের মানে সম্মতি দিয়েছে। কিন্তু গত কয়েকদিন আমরা বেশ কজন বিশেষজ্ঞ চিকিৎসকের মুখে শুনলাম বাইডেনের যে সিমটমসগুলো আমরা প্রকাশ্যে দেখি, হাঁটতে গিয়ে বা সিঁড়ি বাইতে গিয়ে পড়ে যাওয়া, তোতলামি করা, ভুলে যাওয়া, ভুল করা, আটকে যাওয়া, এগুলোকে তারা বলছেন সবই হচ্ছে সিমটমস বা লক্ষণ। তো ফলে এই দুর্বলতাটার কারণে তার প্রতি মানুষের আস্থা বা ভোটারদের আস্থা কমে যাওয়াটা একটা কারণ হতে পারে না? একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু ডাক্তার 8 বার ভিজিট করেছে, সেটা কিন্তু প্রেসিডেন্টের জন্য নয়। কেরেন মানে প্রেস সেক্রেটারি যেটা কালকে খুব পরিষ্কারভাবে খুব ক্লিয়ারলি বলেছেন যে প্রেসিডেন্টের কোনো পার্কিনসন ডিজিজ বা ওই ধরনের কোনো নেই, কিন্তু তার নিউরোলজিক্যাল স্টাডিজ হওয়া দরকার এবং প্রত্যেক বছর গত 3 বছর হয়েছে। এখন এছাড়া যেটা তারা অ্যাড করার চেষ্টা করছে যে নতুনভাবে, যেমন জর্জ স্ট্যানোপোলিস, ও জিজ্ঞেস করেছে যে তুমি কেন টেস্ট নিচ্ছ না এবিসি ইন্টারভিউতে। এখন টেস্ট দিতে গেলে যে রিস্ক রয়েছে বা থাকতে পারে, তখন এইসব কারণে উনি হয়তো অতখানি যেতে পারছেন না এই করতে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, পরীক্ষা না করাতে চাও তো সেই সন্দেহের উদ্রেক করে না যে এই সমস্যাগুলো থাকতে পারে। তার শরীরের জন্যও না বা গাজার একটার জন্যও না, এটার সাথে তো আপনার ইসরায়েল, গাজা ইজ এ মেজর ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। ইমিগ্রেশন ইজ এ মেজর ফ্যাক্টর। অর্থনীতি আরেকটা বড় ওরকম ফ্যাক্টর অ্যাডেড হয়েছে। তারপরে তার যে হেলথ সিচুয়েশন, এবং হেলথ সিচুয়েশনকে না বলার, ক্লিয়ারলি ওপেনলি না আসাটা হলো গিয়ে মেজর প্রবলেম। এটার একটা বড় উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়া, যারা নিউ ইয়র্ক টাইমসের কথা আপনি একটু আগে মেনশন করেছেন প্রথম দিকে, এবং নিউ ইয়র্ক টাইমসের বোর্ড অফ এডিটর্স, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার, নিউ ইয়র্ক টাইমসের সিনিয়র রিপোর্টাররা, এবং সিএনএন, যেটা এই দুটো ব্রডকাস্টিং এবং প্রিন্ট ডিরেক্টলি ডেমোক্রেটিক পার্টিকে এবং বাইডেনকে সাপোর্ট করে যাচ্ছিল, তাদের ভেতরে তারা একটা উইথড্রল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। মানে কি কারণ থাকতে পারে সেটা? মানে এই গণমাধ্যমগুলো তাদের সমর্থন প্রত্যাহার করার কি কারণ? কারণ হচ্ছে ডেমোক্রেসি, এটা বড় রকম। একটা কারণ হচ্ছে ভেরি পার্সোনাল, অর্থনৈতিক, তাদের মিডিয়ার প্রফিট কারণ, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বড় রকম আমেরিকা ফিউচার এবং ডেমোক্রেসি, যেটা তারা একজন প্রেসিডেন্ট, 2জন প্রেসিডেন্টের উপর নির্ভর করে না। নিউ ইয়র্ক টাইমস একজন প্রেসিডেন্টের, সিএনএন একজন প্রেসিডেন্টের, বৃহত্তর স্বার্থে তারাই অবস্থান নিয়েছে, কিন্তু তাদের বড় ব্রডার যে পার্সপেক্টিভ,
এবং জি। আমেরিকার লিডারশিপ ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সেই জায়গাটায় আমরা একদম শেষ লাইন শুনবো প্রফেসর কবির হাসানের কাছে। গণমাধ্যমের এই ভূমিকাটা কি শুধু তাদের স্বার্থে, না আমেরিকার স্বার্থে, না বিশ্বের স্বার্থে? গণমাধ্যম আমেরিকা বাংলাদেশের মতোই এতটা খারাপ না, তাদের নিজের স্বার্থ প্রধান, তারপরে আমেরিকান স্বার্থ। আমেরিকান স্বার্থ কখনোই প্রধান না। যাদের মালিক তাদের স্বার্থ, তাদের পলিটিক্যাল এজেন্ডা স্বার্থ, নট আমেরিকান জনগণ। না, মালিক বলি বা কর্মী বলি বা সংবাদকর্মী বলি, সবাই তো মানে ডেমোক্রেটিক পার্টির পক্ষেই বলছে এবং তাদের ভালোর জন্য তারা একটা সুপারিশ দিচ্ছে। ইটস এ প্রফিট মেকিং বিজনেস। জি, তো এই প্রফিট মেকিং বিজনেসের ভেতরে তাদের থাকতে হবে, জি, তাতে নিশ্চয়ই, যেখানে তারা নিশ্চয়ই। খেলতে পারে সেটা হ্যাঁ। তারা খেলবে। হ্যাঁ। এবং নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য তার মানে এক্স্যাক্টলি তাই করছে এখন। তাদের সংবাদের উপাদান হিসেবে এটা একটা মানে বড় সুযোগ এসেছে, এটা নিয়ে তারা এখন কাজ করছে। হতে পারে। যাই হোক, গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি যখন যেটা সামনে আসবে, যেটার মধ্যে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ যুক্ত আছে, সেগুলো নিয়ে গণমাধ্যম ব্যস্ত থাকবে, তারা তাই করছে। কিন্তু আমেরিকা তো একদম সরাসরি রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টকে সমর্থন দেয়, ঘোষণা দেয়, এডিটোরিয়াল পলিসি ঘোষণা করে। সেরকম সমর্থকরা যখন বিগড়ে যায়, তখন নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের যুক্তি থাকতে পারে। আমরা গণমাধ্যম ভূমিকা নিয়ে আরেকদিন আলোচনা করব। অনেক ধন্যবাদ প্রফেসর শফিকুর রহমান এবং প্রফেসর কবির হাসান, আপনাদের দুজনকে, যারা অনুষ্ঠানে ছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।